श्री गुरुभ्यो नमः। विधाय हृदि विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसंग्रहः। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি নিয়ে চর্চা করেছি তা হলো আহ, কেবল ব্যতিরেকি অনুমান। এবং তারপরে আমরা আরেকটা ছোট বিষয় অল্প কথা বলেছি, তা হলো এই যে পক্ষ, সপক্ষ এবং বিপক্ষ কাদেরকে বলা হয়। তো আগে অল্প এদের এদের পদকৃত্য কিছুটা আমার মনে হয় সহজ, এবং সহজ থেকে বড় কথা যে জাস্ট সামারাইজ করে দেওয়া হচ্ছে। তো এটা আমরা একবার দেখে নিতেই পারি। তো হ্যাঁ, এক সেকেন্ড। এর পদকৃত্যে বলা হচ্ছে, আমরা কিন্তু এখানে আসছি আগে, জাস্ট একটা ছোট এর আমরা পদকৃত্যটা দেখে নিচ্ছি একবার। সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ, যেখানে সাধ্যের উপস্থিতি সন্দিগ্ধ তাকে বলা হলো সন্দিগ্ধ সাধ্যবান। যেমন যথা পর্বতে বহ্নি বা পর্বতে বহ্নেঃ অস্তিত্বম। তো পর্বতে বহ্নির অস্তিত্ব এই বিষয়ে আমরা সন্দিগ্ধ আছি, এবং সেখানে আমরা ধূমকে হেতু রূপে ব্যবহার করব, তারপরে তার ব্যাপ্তি দেখাবো। অগ্নির সঙ্গে ধূমাগ্নি ব্যাপ্তি দেখে আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, ইয়াত্র ইয়াত্র ধূমা তত্র বহ্নি। এবার গ্রন্থকার বলছেন এখানে, टीकाकार, अथ पृथिवी मात्रस्य पक्षत्वात् इति यत्र किं नाम पक्ष इति अपेक्षायां ताम निर्वक्ति। আচ্ছা, বলা হচ্ছে যে আমরা এর আগে কি দেখেছিলাম, এর আগে আমরা দেখেছি কেবল ব্যতিরেকি অনুমান। কেবল ব্যতিরেকি অনুমানে আমরা কি বলছিলাম যে আহ পৃথিবী ইতরেভ্যः ভিদ্যতে গন্ধত্বাৎ। তারপরে বলা হলো কি যে যে এটা হচ্ছে প্রতিজ্ঞা বাক্য, পৃথিবী ইতরেভ্যः ভিদ্যতে, বা পৃথিবী এবং অন্যান্য দ্রব্যের মধ্যে একটি ভেদ আছে। ঠিক আছে। তারপরে হেতু বলা হলো পক্ষত্বাৎ। তারপরে বলা হলো ব্যাপ্তি। ব্যাপ্তি কি দিলাম আমরা, দিলাম যে আমরা ওখানে এটা বলা ভুল হবে, মানে ওখানে অন্বয় ব্যাপ্তি করা ভুল হবে। যে যত্র যত্র গন্ধত্বম তত্র তত্র ইতর ভেদঃ, এই ব্যাপ্তি সেখানে করা যাবে না, কারণ সেখানে গন্ধত্বম তো একমাত্র পৃথিবীতে আছে। এবং পৃথিবী তো আমার পক্ষ, পৃথিবী ইজ দ্য পক্ষ। পক্ষে যদি, এবং পক্ষের বিষয়ই তো সব আমার প্রুফ করার দায় আছে। পক্ষেই আমার গন্ধত্ব আছে, অন্য কোথাও গন্ধ নেই, বা গন্ধ গুণ রূপে অন্য কোথাও উপস্থিত নেই। তো পৃথিবী ছাড়া অন্য কোথাও তো আমি এটা দেখাতে পারবো না যে ইয়ত্র ইয়ত্র গন্ধত্বম তত্র তত্র ইতর ভেদঃ, এটা দেখাতে পারবো না। তাই তখন আমাকে এটা বলতে হবে যে এখানে আমি ব্যতিরেক ব্যাপ্তি প্রয়োগ করব। ঠিক আছে। এবার পৃথিবীর জন্য তখন বলা হলো যে পৃথিবী তো পক্ষ, এবং পৃথিবী যদি পক্ষ হয়, তো পক্ষের ক্ষেত্রে আমাকে সাধ্যের সিদ্ধি করতে হবে। পক্ষই একমাত্র স্থান যেখানে আমি দেখলাম ওই সাধন বা সাধক বা আমাদের হেতু বা আমাদের ভূম ছিল, অন্যান্য জায়গায় ছিল না। তখন প্রশ্ন হবে যে পৃথিবীকে যে তুমি পক্ষ বললে, এই পক্ষ শব্দের অর্থ কি। আগেও এই প্রশ্নটা আসার কথা ছিল। যেমন আমরা যখন বললাম ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মদা জ্ঞানম পরামর্শ,
ওখান থেকেও আসতে পারতো, কিন্তু এই জায়গায় প্রশ্নটা গ্রন্থকার নিলেন যে ঠিক আছে তুমি বলছো পক্ষ, কেন, কারণ এতক্ষণের মধ্যে আমরা পরামর্শের বিষয়ে জানি কি হচ্ছে তা, অনুমিতি জানি কিছুটা, এবং অনুমান, অনুমিতি জানি অনুমান জন্য জ্ঞান, এবং অনুমিতি থেকে জানি অনুমান কি। তো এই কতগুলো সাধ্য কি সাধক কি এবং সাধ্যাভাব কি সাধকাভাব কি, এইগুলো আমরা সব দেখে নিচ্ছি। যেটা আমরা এখনো দেখিনি তা হলো যে পক্ষ কাকে বলে। তো পক্ষের জন্য বলা হলো অথা পৃথিবী মাত্রস্য পক্ষত্বাৎ, একমাত্র পৃথিবী এখানে বলা হলো যে আমরা আগে গ্রন্থে দেখেছিলাম যে পৃথিবীকে পক্ষ বলা হয়েছিল। তো বলা হলো ইতিয়াত্র কিন নাম পক্ষতা ইতি অপেক্ষায়াম তাম নির্বক্তি। তো বলা হলো পক্ষ কাকে বলে। পৃথিবী একমাত্র বস্তু যাতে সেই গুণ আছে, এবং পৃথিবীকে সেখানে দেখা হলো যে পৃথিবীকে আমরা পক্ষ বলছি। তারপরে বলা হচ্ছে কিম নাম পক্ষতা ইতি অপেক্ষায়াম, এইটা এইটা এবার দিস ইজ আ প্রিএমটিভ স্টেপ বাই দ্য গ্রন্থকার, যে হ্যাঁ, যে কোনো ব্যক্তি জিজ্ঞেস করবে যে তুমি তো সব ডিফাইন করেছো, পক্ষ ডিফাইন করনি, তাহলে পক্ষ কি। ইতি অপেক্ষায়াম তাম নির্বক্তি, এই নির্বক্তি শব্দের অর্থ হচ্ছে নির্বচন করা। বাংলায় একটা শব্দ আছে নির্বাচন, আর একটা হচ্ছে নির্বচন। নির্বচন মানে কোনো জিনিসকে ডিসক্রাইব করা ভায়া ওয়ার্ডস, এবং নির্বাচন মানে টু চুজ। আমরা এখানে নির্বচন যেখান থেকে আসছে সেই ধাতুটিকে ধরছি এখানে। তো এখানে আমরা বলছি ওয়াচ ধাতু, ওয়াচ ধাতুর প্রয়োগ হচ্ছে যেখানে আমরা নি নামক উপসর্গ প্রয়োগ করছি, যে নির্বক্তি নির্বচন করা হচ্ছে। তো সন্দিগ্ধ ইতি বলা হলো সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ, যে যেই পক্ষটি, বা বলা ভুল এটা, যেখানে 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 সাধ্যের উপস্থিতি সন্দিগ্ধ। আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট, যে either if one he exists or not on the parvata, তাই পর্বতকে আমি বললাম পক্ষ। এবার সপক্ষ বারণায় সন্দিগ্ধ ইতি। আচ্ছা, সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ, যদি আমি সন্দিগ্ধ শব্দটিকে বাদ দিতাম তাহলে কি বাকি থাকতো, সাধ্যবান পক্ষ। ওয়ান শব্দটি সংস্কৃতে আসছে ওতুপ প্রত্যয়ের থেকে। এই ওতুপ প্রত্যয়ের মানে হচ্ছে যেমন আমরা বলি ধনবান, ধনের পরে ওতুপ প্রত্যয়, এবং পুল্লিঙ্গের আমরা কি নিলাম, প্রথমা বিভক্তি একবচন নিলাম, ধনবান পুরুষ এরকম বললাম। তো এখানে কি দাঁড়াচ্ছে, যে ওতুপ প্রত্যয় মানে it indicates that a certain entity A has or contains or possesses some other entity B. ধনবান, আমরা বলতে পারি জ্ঞানবান, গীতায় আছে জ্ঞানবান মাম প্রপদ্যন, জ্ঞানবান মাম প্রপদ্যতে, এরকম আছে আমাদের গীতায়। এবার সপক্ষ বারণায় সন্দিগ্ধ ইতি, সপক্ষ শব্দটি বাদ যদি দিতাম, সরি আমরা যদি বাদ দিতাম সন্দিগ্ধ শব্দটা, তাহলে বাস্তব সাধ্যবান পক্ষ, যে যার মধ্যে সাধ্য আছে। যদি বলি যার মধ্যে সাধ্য আছে, তাহলে সেটি তো সপক্ষ হয়ে যাবে, কারণ আমি জানি সপক্ষের ডেফিনিশন কি, নিশ্চিত সাধ্যবান সপক্ষ। একটা হচ্ছে সাধ্যবান, সাধ্যবান ক্যান বি অফ টু টাইপস, যেখানে সাধ্য আছে উইথ সার্টেনটি, সি উইথ নট সার্টেনটি, এনসি, এইভাবে লিখলাম। এখানে আমি এসবি দিচ্ছি, সাধ্যবান এসবি। এবার যদি সাধ্যবান বলা হতো তাহলে কি হতো, তাহলে সন্দিগ্ধ সাধ্যবানে তো যেতই লক্ষণটি, তার সঙ্গে নিশ্চিত সাধ্যবান এটাতে লক্ষণ যেত, তাই স্বপক্ষের অতিব্যাপ্তি হতো।
এবার বলা হলো নিশ্চিত ইতি, নিশ্চিত সাধ্যবান সপক্ষः। নিশ্চিত সাধ্যবান মানে যেখানে সাধ্যটি অবশ্যই আছে। সাধ্যটি অবশ্যই কোথায় আছে? সাধ্যটি অবশ্যই আছে মহানসে বা কিচেনে। কারণ কিচেনে ইটস ভেরি ইজি টু সি যে একটা গ্যাস স্টোভ এবং সেখানে একটা কড়াই রাখা, অ্যান্ড ইট ইট হ্যাজ সাম মানে স্মোক, ধুমা, এবং ভেতরে একটা বার্নারে বহ্নি আছে। তো ওখানে আমি দুটোই একসঙ্গে দেখছি। নিচে একটা বহ্নি দেখছি which is I am writing by V, এখানে আমি ধুমা দেখছি ডি। এখানে এটা ছোটবেলার থেকে দেখতে দেখতে আমার একটা আহ ধুমা ইমপ্লাইজ ওয়ানহি, এই রকমের একটি জ্ঞান হয়ে গেছে। এবং এখানে যেহেতু আমি আগেও বলেছি যে অনুমানের অনুগ্রাহক প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ আছে, প্রত্যক্ষ আছে বলে আমি অনুমানটাও করতে পারছি। কোথাও একটা কোনো জায়গায় আমার উদাহরণটাকে আমি প্রত্যক্ষ করেছি, তাই আমি একটা ব্যাপ্তি দেখছিলাম এবং সেই ব্যাপ্তিটা আমি খাটিয়ে আমি অনুমান করছি। তো অনুমানের বেসিস হচ্ছে উদাহরণে থাকা প্রত্যক্ষটি, এবং তারপরে সেই প্রত্যক্ষ থেকে আমি কি করছি, আমি একটা ব্যাপ্তি তৈরি করছি, বা সেই উদাহরণ থেকে আমি একটা ব্যাপ্তি তৈরি করছি। তো মহানসে বা কিচেনে অবশ্যই আমার সাধ্য আছে, তো নিশ্চিত সাধ্যে মানে। তারপরে বলা হলো পক্ষ ইতি বারণায় নিশ্চিত ইতি। যদি শুধু বলা হতো সাধ্যবান সপক্ষ, তাহলে সেখানে ওই একই সমস্যা আসতো। সাধ্যবান বললে তো নিশ্চিত এবং সন্দিগ্ধ দুটোই হতে পারে, তাই সেখানে পক্ষের অতিব্যাপ্তি হতে পারত, তাই নিশ্চিত সাধ্যবান। তত্রৈব ইতি, তত্রৈব মানে আহ এই তত্রৈব উদাহরণ সেখানে দেওয়া হচ্ছে যে there the example is यथा महानसे। তারপরে বলা হচ্ছে ধূমবত্বে हेतौ एव इति अर्थः निश्चित साध्याभाव इति। सपक्षे अतिव्याप्ति वारणाय साध्य इति, पक्षे अतिव्याप्ति वारणाय निश्चित इति, तत्रैव धूमवत्वे एव। এখানে বলা হচ্ছে যে নিশ্চিত সাধ্য ভাব ইতি, এই যে বাক্যটি, এটা কোত্থেকে এসেছে? নিশ্চিত সাধ্যা ভাব, ইট কামস ফ্রম দিস নিশ্চিত সাধ্যা, নিশ্চিত সাধ্য অভাববান। এখানে একটা সন্ধি হচ্ছে এই জায়গায়, সাধ্য প্লাস অভাব, সাধ্যা, সাধ্য প্লাস অভাব, সাধ্যাভাব বিপক্ষ। তো সপক্ষে अतिव्याप्ति वारणाय साध्ये साध्य इति। তো বলা হলো সাধ্য শব্দটি কেন ব্যবহার করা হলো? যদি আমি সাধ্য না ব্যবহার করতাম তাহলে কি থাকতো? নিশ্চিত অভাববান বিপক্ষ, নিশ্চিত অভাববান বিপক্ষ, এইটুকু হতো। তো নিশ্চিত অভাববান, এখানে নিশ্চিত অভাববান দিয়ে কি নেব? সপক্ষে, সপক্ষের লক্ষণ ছিল, সপক্ষের লক্ষণ ছিল নিশ্চিত সাধ্য, নিশ্চিত
সাধ্যবান, নিশ্চিত সাধ্যবান। যদি বলা হতো নিশ্চিত অভাববান, তখন বলা যেত অভাব অফ হোয়াট। তুমি তো ক্লিয়ার করছো না, হোয়াট ইজ ইট দ্য অভাব অফ। অন্য কিছুরও তো হতে পারে, সাধ্যেরই অভাব কেন নেই? যদি নিশ্চিত অভাববান থেকে, এই নিশ্চিত সাধ্য অভাববান থেকে সাধ্য শব্দটিকে আমি বাদ দিই, তাহলে নিশ্চিত অভাববান থাকলো। এবং নিশ্চিত অভাববানের মধ্যে আমি দেখছি এখানে যে ইট ক্যান বি অ্যান অভাব অফ এনিথিং। নিশ্চিত অভাববান, ঠিক আছে, ইট কুড বি অভাব অফ সাম আদার এন্টিটি বাই, ইফ ইউ নট সেইং দ্যাট ইট ইজ। নিশ্চিত সাধ্যে অভাববান আরেকটা হতে পারে, যদি নিশ্চিত অভাববান নি, তাহলে বলা হবে যে কিসের অভাববান। যদি আমি এরকম বলে দিই যে, আমি লিখছি এখানে সাধ্যা ভা সাধ্যা ভাবের অভাববান, নিশ্চিত অভাববান, নিশ্চিত অভাববান অফ হোয়াট। ওখানে তো একটা জায়গা, একটা ফিলার বসাতে হবে আমার। যদি আমি এটা বসিয়ে দিতাম যে সাধ্যা ভাব, নিশ্চিত সাধ্যা ভাব অভাববান, তাহলে তো নিশ্চিত সাধ্যবান হয়ে গেল ওটা আবার। সাধ্যা ভাবের যেখানে অভাব আছে, মানে মানে সাধ্য আছে অবশ্যই এবং নিশ্চিত বলা হচ্ছে, তার মানে সেটা নিশ্চিত সাধ্যবান হয়ে গেল। তাই তাতে কি হতো, তাতে স্বপক্ষে আমার অতিব্যাপ্তি হতো। তারপরে বলা হলো পক্ষে অতিব্যাপ্তি বারণায় নিশ্চিত ইতি, যে যদি ওখানে নিশ্চিত শব্দটি না থাকতো, যদি নিশ্চিত শব্দটি না থাকতো তাহলে শুধু থাকতো কি অভাববান। অভাববানে যদি পড়তাম সাধ্যা ভাব অভাববান, তাহলে কি থাকতো, তাহলে ইট উড হ্যাভ বিকাম সাধ্যবান अगेन। কিন্তু নিশ্চিত শব্দটা নেই, তাহলে কি হতো, সন্দিগ্ধও তো হতে পারে। তাই কি হতো সেখানে, পক্ষে অতিব্যাপ্তি হয়ে যেত। এবার আমরা তত্রৈব ধূমবৎবে এব, তত্রৈব ধূমবৎবে এব, এখানে বলা হচ্ছে যে একটি উদাহরণ দেওয়া হচ্ছে। তত্রৈব মহাহৃদः, মহাহৃদয়েও আমরা দেখেছি যে, বা একটি বড় সরোবরে আমরা দেখি যে সেখানে কিন্তু ধূম, সরি, সেখানে কিন্তু এই সাধ্যটি বা বহ্নি থাকে না। এবার হেতুয়াভাসের কথা আসছে। হেতুয়াভাস আগেই বলেছি, হেতুর মতো কিন্তু ঠিক ঠিক হেতু নয়, মানে একটি ভুল হেতু বা দুষ্ট হেতু বলা হয়, দুষ্ট হেতু। এই দুষ্ট হেতুর জন্য আমরা যেটা বলে থাকি তা হলো, মানে একটি হচ্ছে যে হেতু যেখানে আমি কোনো প্রকারের দোষ দেখাতে পারছি না, আরেকটা হেতু যেখানে একটা না একটা কোনো লজিক্যাল ফ্ল থাকবে। যদি বলে যে দুষ্ট হেতু, তাহলে কোন দোষে দুষ্ট, এই প্রশ্ন। এর জন্য বলা হলো যে 5 রকম হেতুয়াভাস হতে পারে, বা এই যে অ্যাপারেন্টলি কারেক্ট অ্যাপিয়ারিং হেতু, এর মধ্যে 5 রকম দোষও থাকতে পারে। তা কেমন দোষ থাকবে সেই বিষয়ে কিছু এখানে কথা বলা আছে।
বলা হচ্ছে সব্যভিচার বিরুদ্ধ সৎ প্রতিপক্ষ অসিদ্ধ বাধিতাহ পঞ্চ হেত্বা ভাষা। তো এই হেতুয়াভাস কত রকমের হয়, কত রকমের ফলস হেতু আছে, তার বিষয়ে বলা হচ্ছে যে সব ব্যভিচার বিরুদ্ধ সৎ প্রতিপক্ষ, তো এটা তিন, এটা দুই, এটি প্রথম, অসিদ্ধ চার, বাধিত পাঁচ, পঞ্চ হেতুয়াভাস। এবার আমরা এই লাইনটির উপরে ফোকাস করবো এখন। এর পদকৃত্য আছে একটা, এর জন্য যে পদকৃত্য সেটা বেশ বড়। তার মধ্যে না গিয়ে আমরা জাস্ট আগে এটার একটা আহ, ব্যাখ্যা দেখি। আমরা এর আগে হেতুর কথা বলেছি, যাকে আমরা বলেছিলাম সদ হেতু বা ঠিক ঠিক হেতু। কিন্তু আমরা দেখেছি যে মূলকার বা গ্রন্থকার ওখানে হেতু বলতে সদ হেতুই বুঝিয়েছেন, কিন্তু সদ হেতু শব্দটি প্রয়োগ করেন। এবার দূষিত বা দুষ্ট হেতু, হেতুয়াভাসের কথা হচ্ছে। তার পাঁচটা ভেদ: সব্যভিচার বিরুদ্ধ সৎপ্রতিপক্ষ অসিদ্ধ বাধিত। হেতুর আভাস মাত্রকেই আমরা হেতুয়াভাস বলি। এখানে হেতুয়াভাস মানে কি? হেতুয়াভাস মানে হচ্ছে হেতুতে যে বেভিচার ইত্যাদি দোষ আমরা দেখব, সেই দোষের বাচক হেতুয়াভাস পদ, বা হেতুতে যদি কোনো ফ্ল থাকে সেই ফ্ল কে ইন্ডিকেট করছে বাই দ্য ওয়ার্ড হেতুয়াভাস। বলবার বক্তব্য এই যে আমি এরকমটা বলতেই পারি না যে আহ অরিত্রহ বা অরিত্রহ পরীক্ষায়াম প্রথম স্থানম অর্জিতবান। অরিত্র পরীক্ষায় প্রথম স্থান পেল, বা আহ, সর- বা যদি এরকম একটা বলি যে অরিত্রহ পরীক্ষায়াম সর্বদা প্রথম স্থানম প্রাপ্नोति। अरित्रस्य আহ, হৃষ্টত্বাৎ। যদি এরকম বলি যে অরিত্র সবসময় পরীক্ষায় ভালো নম্বর পায়, কেন? অরিত্র খুব হৃষ্টপুষ্ট বা খুব মোটাসোটা। যদি এরকম একটা কথা বলি, শুনতে খুব সুন্দর লাগছে, সংস্কৃতে কথাটা বলা হলো, এবং কি বললাম যে হৃষ্টত্বাৎ পঞ্চমী বিভক্তি ব্যবহার করলাম। আমরা আগেও দেখেছি বহুবার বেদান্ত সারে এবং তর্ক সংগ্রহে যে পঞ্চমী বিভক্তি হেতুর জন্য প্রয়োগ হয়। তো এখানে শুনে মনে হবে বাহ কি সুন্দর সংস্কৃতে বললেন এবং হেতুটা বললেন পঞ্চমী বিভক্তি ব্যবহার করে একটা হেতু বলেছেন, তার মানে নিশ্চয়ই ঠিকই বলেছেন, অরিত্র নিশ্চয়ই হৃষ্টপুষ্ট বলেই ও পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছে। তো এখানে কি হলো, এখানে আমি স্ক্রুটিনাইজ করলাম না আমার হেতুকে, আমি হেতুটাকে বললাম হ্যাঁ ঠিক আছে পঞ্চমী আছে মেনে নিলাম, দিস ইজ দ্য হেতু। এবার হেতুটা তো ভুলও হতে পারে, এই হেতুর পরীক্ষা কে করবে এবং হেতুতে কোনো দোষ আছে কিনা সেটাই বা কে দেখবে? তার জন্য বলা হলো যে হেতুর থেকে পরবর্তীতে আমার যে অনুমান
মানে হেতু একটা অনুমানের অংশ, একটা পিলার অফ অনুমান, এবং তার থেকে যে আমার অনুমিতি জ্ঞান হতো, যদি এই হেতুটা ভুল হয়ে থাকে, আমি দেখবো যে বহু লোক আরো এরকম আছে যারা হৃষ্টপুষ্ট কিন্তু তারা পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছে না। তো আমি দেখলাম যে এই হেতুটা সেখানে কাজ করছে না, তো আমার যে অনুমিতির থেকে আমার যে ক্লেইমড জ্ঞানটি পাওয়ার কথা ছিল সেটা আমি পাচ্ছি না। যে হৃষ্টপুষ্ট এবং সবসময় পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা ফার্স্ট হওয়ার মধ্যে একটা কোরিলেশন আছে, পাচ্ছি না এই জিনিসটা। বা এখানে এখানে কি হচ্ছে, যে অনুমিতি আমার ঠিক ঠিক তৈরি হচ্ছে না, অনুমিতি বাধিত হচ্ছে। কেন হচ্ছে? কারণ যাকে আমি হেতু বলছিলাম সেটা হেতুর মতো আভাসিত হচ্ছে, মনে হচ্ছে। দোষ আমরা আগেই বলেছি কি কি আছে, এবার এদের বিষয়ে আমরা কথা বলবো। তার আগে নামগুলির উপরে একটু বিচার করতে হবে। সব ব্যভিচার মানে যেই হেতুতে ব্যভিচার নামক দোষ আছে, ব্যভিচার সহ যেই হেতুটি, সেই হেতুকে আমি বলছি সব্যভিচার। তারপরে বলা হলো যে বিরোধ দোষ যদি থাকে হেতুতে, তাহলে তাকে বলবো বিরুদ্ধ হেত্বাভাস। এবং সৎপ্রতিপক্ষ যদি দোষ থাকে, তাহলে তাকে বলবো যে সৎপ্রতিপক্ষ হেত্বাভাস। অসিদ্ধি দোষ যদি থাকে তাহলে বলবো অসিদ্ধ হেত্বাভাস, এবং বাধ নামক যদি দোষ থাকে তাহলে বলবো বাধিত হেত্বাভাস। তো হেত্বাভাস নামক যে পদটি ব্যবহার করছি, এখানে আমাদেরকে একটু সময় দিতে হবে। হেত্বাভাস নামক যে পদটি আমরা ব্যবহার করছি, তাহলে তার দুটো মানে হতে পারে। একটা হতে পারে যে হেত্বাভাস একটি দোষ বাই which the হেতু becomes contaminated, হতে পারে। আরেকটা হচ্ছে হেত্বাভাস হচ্ছে সেই দোষ দুষ্ট হেতুটাই। তো দোষ এবং দুষ্ট, দোষ যুক্তকে বলা হয় দুষ্ট। তো দোষ এবং দুষ্ট দুটোকেই এই হেতুয়াভাস শব্দটি ইন্ডিকেট করে। এবার হেতুয়াভাসের একটি লক্ষণ আমি আবার বলে দিই, লক্ষণ একটা, এটা লিখে রাখলে সুবিধা হয়। হুম, ঠিক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে अनुमिति प्रतिबंधक यथार्थ ज्ञान विषयत्वम। এটা হচ্ছে লক্ষণ, অনুমিতি প্রতিবন্ধক যথার্থ জ্ঞান বিষয়ত্বম। এবার এর অর্থ কি হচ্ছে? অনুমিতি নামক যে যথার্থ জ্ঞান, আমরা দেখেছি যথার্থ জ্ঞানম দ্বিবিধম, যথার্থম অযথার্থম চ। এবং যথার্থ জ্ঞান চার প্রকারের হতে পারে: প্রত্যক্ষ, অনুমিতি, শাব্দ এবং উপমিতি, তাই তো? এবার এখানে বলা হচ্ছে যে অনুমিতি নামক যে যথার্থ জ্ঞানটি হতো, ওর যে প্রতিবন্ধক হচ্ছে, তাকে বলা হচ্ছে হেতুয়াভাস। তাকে বলা হচ্ছে হেতুয়াভাস, এবং এই দোষের দুষ্টকেও বলা হচ্ছে হেতুয়াভাস। তো अनुमिति प्रतिबंधक यथार्थ ज्ञान विषयत्वम तत्वम हेत्वाभासत्वम। বা আবারও বলছি, অনুমিতি নামক যে যথার্থ জ্ঞান, তার প্রতিবন্ধক যে যথার্থ জ্ঞান, তার বিষয় হওয়াটা হেতুয়াভাস দোষ। বা প্রতিবন্ধকতা যে আনছে, বা যে এই যথার্থ জ্ঞানটা হতে দিচ্ছে না আমাকে, তাকে বলা হচ্ছে হেতুয়াভাস। তত্ত্বম হেতুয়াভাসত্বম। এবং সেই হেতুয়াভাসের সঙ্গে যে যুক্ত, হেতুয়াভাস নামক দোষের সঙ্গে যে যুক্ত আছে, তাকেও বলা হচ্ছে হেতুয়াভাস। তো এটা হচ্ছে তাৎপর্য।
এবার এক একটা দোষের কথা আমরা এখানে বলবো। যেমন প্রথম দোষ কি বলা হলো? ব্যভিচার। এখান থেকে কিছু আমি যার জন্য বললাম আমি নোটসটা দিয়ে দেবো, বাট কিছু কথা এমন আছে, মানে অবশ্যই, কারণ ওইগুলো বইতে নেই আমার ধারণা, এই বিষয়গুলো নিয়ে চর্চা নেই নারায়ণ চন্দ্র গোস্বামীর এডিশনে অতটা, এবং থাকলেও মানে বহু আলোচনার মধ্যে দিয়ে ওটা খুঁজে বার করতে হবে। তো ব্যভিচার, এই যে ব্যভিচারের কথা বলা হচ্ছে, এই ব্যভিচার নামক দোষকে কি বলা হলো? আমরা আগে দেখেছি ব্যভিচারের বিষয়, কোথায় দেখেছি? যখন আমরা সাহচর্যের কথা বলছিলাম, ব্যাপ্তির ডেফিনিশন দেখছিলাম, তখন আমরা সাহচর্য দেখেছিলাম, এবং সাহচর্য কাকে বলেছিলাম? সাহচরতি ইতি সাহচরঃ তস্য ভাবঃ সাহচর্যম। এবং তাতে যদি আমরা এই সাহচর্য, দুটো সত্তা একসঙ্গে এক্সিস্ট করছে, যেখানে একটা আছে সেখানে আরেকটা থাকবেই, এখানে যদি এই নিয়মের মধ্যে যদি কোনো এক্সেপশন না হয়, তাহলে তাকে বলছিলাম যে হ্যাঁ, দিস ইজ দ্য ভ্যালিড ব্যাপ্তি। তো ওখানে আমরা ব্যভিচার শব্দ দেখেছিলাম, এবং আরেকটা শব্দ পুরনো রেকর্ডিং দেখা এখানে প্রয়োজনীয়। সেটা হচ্ছে व्यभिचारो नाम साध्याभाववद् वृत्तित्वम्। साध्याभाववद् वृत्तित्वम्। তো আমরা ব্যভিচারের লক্ষণ আগে দেখেছি কেমন? যেখানে সাধ্যের অভাব হয়ে যায়। ব্যভিচার মানে এমন, আমি আমি একটা এমন জায়গা দেখিয়ে দেব যেখানে হেতু বা সাধক আছে, হেতু বলা ভুল, সাধক আছে কিন্তু সাধ্য নেই, এটাকে বলা হচ্ছে সাধ্যাভাববৎ বৃত্তিত্বম। এবং এর দৃষ্টান্ত দেওয়া হলো পর্বতো বহ্নিমান প্রমেয়ত্বাৎ। এর দৃষ্টান্ত দেওয়া হলো পর্বতো বহ্নিমান প্রমেয়ত্বাৎ। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গার চর্চা করছি, আমি অনেকটা কথা বলে যাচ্ছি আজকে, কারণ তাহলে আমাদের এই প্রসঙ্গগুলো চর্চা করা সুবিধা হয়। পর্বতো বহ্নিমান প্রমেয়ত্বাৎ, এখানে পঞ্চমী বিভক্তি ব্যবহার করেছে আবার। প্রমেয়ত্বাৎ, প্রমেয় মানে কি? আমরা এর বিষয়ে চর্চা করেছি। প্রমেয় শব্দটি আসছে মাং মানে ধাতুর থেকে, তাতে প্র উপসর্গ ব্যবহার করেছে, ঠিক আছে? মাং মানে ধাতু, মানে জানা কোনো জিনিসকে। তো প্রমেয় কি হচ্ছে? জানবার বিষয়টি। আচ্ছা, বলা হচ্ছে যে প্রমেয়ত্বাৎ, ন্যায় বৈশেষিকের জগতে সবকিছুই প্রমেয়। এই বিষয়ে আমরা চর্চা করেছি যে সপ্ত পদার্থ মাত্রই প্রমেয়। আত্মা, হ্যাঁ আত্মাও প্রমেয়। কি করে? আত্মাকে আমি অনুমান দিয়ে জানবো, এইভাবে প্রমেয় সবকিছুই। মনকে আমি অনুমান দিয়ে জেনে নিতে পারি। তো এবং মূর্ত দ্রব্য থাকলে তো অবশ্যই তাকে আমি প্রত্যক্ষ করে নেব। যদি একটা এমন দ্রব্য থাকে which is tangible, তাকে ছোঁয়া যায় বা গন্ধ তার পাওয়া যায়, এরকম কিছু থাকলে অবশ্যই তাকে আহ জেনে নেব, বা এই প্রত্যক্ষ বা ইন্দ্রিয় সন্নিকর্ষজন্য জ্ঞান আমার লাভ হবে তার বিষয়। এবার বলা হচ্ছে ন্যায় বৈশেষিকের জগতে প্রমেয় শব্দের অর্থ কি? প্রমেয় শব্দের অর্থ হচ্ছে যেটা জ্ঞানের বিষয়। তার মানে ইট ক্যান বি নোন বাই সাম মিন অর দি আদার, সবকিছুই প্রমেয়, ইট ক্যান বি নোন। তো পর্বত বহ্নিমান প্রমেয়ত্বাৎ, বলার বক্তব্য যত্র যত্র প্রমেয়ত্বম তত্র তত্র বহ্নেঃ অস্তিত্বম, বা যত্র যত্র प्रमेयत्वं तत्र तत्र धूमः, तो तत्र तत्र वह्निः।
এবার প্রমেয় সবকিছু, যেমন মহাহৃদ বলা হলো, বা লেক, লেকও প্রমেয়, লেককে দেখতে পাচ্ছি আমি, লেকে তো আমরা দেখেছি যে ওখানে সাধ্যের অভাব আছে, তাই না? লেকের ক্ষেত্রে উই হ্যাভ সিন দ্যাট ওখানে সাধ্য অভাব এবং নিশ্চিত সাধ্য অভাবমান লেক। তাহলে কি বললাম, যে লেকের ক্ষেত্রে বা মহাহ্রদের ক্ষেত্রে বা একটা জল সরোবরের ক্ষেত্রে আমি পাচ্ছি যে সেখানে বেভিচার হচ্ছে এই নিয়মের। তো এখানে প্রমেয়ত্বাৎ, এই যে হেতু দেওয়া হলো, এই হেতুটা ব্যভিচার দোষে দুষ্ট, তো এটা হেতুয়াভাস হয়ে গেল। কেমন হেতুয়াভাস হলো? সব ব্যভিচার হেতুয়াভাস। এবার বেভিচারের লক্ষণ কি করেছিলাম? সাধ্যা ভাববৎ বৃত্তিত্বম, সাধ্যা ভাববৎ বৃত্তিত্বম। এই সাধ্যা ভাববৎ বৃত্তিত্বমের মানে কি ছিল? যেখানে সাধ্যের অভাব আছে। কিসে অভাব আছে? হেতুতে। হেতুতে সাধ্যের অভাব আছে। বৃত্তি শব্দের অর্থ কি? বৃত্তি শব্দের একটা অর্থ হচ্ছে ধর্ম। আমরা পরবর্তীকালে এই বিষয়ে আমি কিছু ছোট ভিডিও বানিয়ে দেবো, যেখানে ধর্ম, ন্যায় বৈশেষিকের ধর্ম শব্দটা নিয়ে একটা চর্চা করে দেবো। কিন্তু ধর্ম বা বৃত্তি, এখানে যেটা আমরা বলছি যে বহ্নি সাধ্যা ভাববৎ বৃত্তিত্বম, বা যেখানে সাধ্যের অভাব নামক ধর্ম আছে, এটা কোথায় থাকতে হবে? এটা থাকতে হবে হেতুতে। এটা থাকতে হবে হেতুতে। তো वह्नि अभाववद वृत्ति प्रमेयत्वम, প্রমেয়ত্বাৎ আমার হেতু ছিল। তো বলা হচ্ছে যে প্রমেয়ত্বাৎ, এখানে যে প্রমেয়ত্বম, এই প্রমেয়ত্বটা এমন যেখানে বহ্নির অভাব আছে। আর বহ্নি ছিল আমার সাধ্য, তাই এটা সাধ্যা ভাববৎ বৃত্তি হচ্ছে এখানে। তো বহ্নি অভাববৎ, এবং আরেকটা কথা বলছি, সংস্কৃতে এই জিনিসটা এবার আমি যতদূর মনে হয় এটা এতেও আসবে, আমাদের নারায়ণ চন্দ্র গোস্বামী ডিসকাস করেছেন এই জিনিস। ওয়াদ, দেখবেন এটা দয় একটা বসন্ত আছে, একটা হচ্ছে ওয়াদ, এটা আমি আগেও বলেছি রেকর্ডিং। ওয়াদ, যদি দ হয় তাহলে এটা ওয়াদ প্লাস অবৃত্তিত্বম, যেখানে সাধ্য অভাবের ধর্ম নেই এরকমটা হয়ে যায়। এখানে হচ্ছে সাধ্য অভাব আছে, তো আমরা কি বলছি? সাধ্যা ভাববৎ বৃত্তিত্ব, যেখানে সাধ্যের অভাব নামক ধর্মটি আছে। তো বহ্নি অভাববৎ বৃত্তি প্রমেয়ত্বম, এটা দিয়ে কি হচ্ছে? বহ্নি অভাববৎ অবৃত্তি প্রমেয়ত্বম এর প্রতিবন্ধক হয়ে যাচ্ছে। যদি আমি ব্যাপ্তিটা পেয়ে যেতাম, বহ্নি অভাববৎ অবৃত্তি প্রমেয়ত্বম, এটা হচ্ছে ব্যাপ্তির লক্ষ্য, নাহলে বেবিচার হয়ে যেত। वह्नि अभाववद वृत्तित्व, वह्नि अभाववद अवृत्तित्व, এইটা থাকলে ওখানে ব্যাপ্তিটা ঠিক ঠিক বসতো। এইটা কেটে যাচ্ছে, কারণ আমি দেখছি যে জলের মধ্যে কি পাচ্ছি আমরা? জল হচ্ছে वह्नि अभाववद वृत्ति, বা যেখানে জলের, যেখানে অগ্নির অভাব নামক ধর্মটা আছে। এখানে কি দেখছি? এখানে
যে ব্যাপ্তি জ্ঞানটি হতে পারতো বহ্নি অভাববৎ অবৃত্তি প্রমেয়ত্বম, এটা কেটে যাচ্ছে। এই এইটার প্রতিবন্ধক হয়ে যাচ্ছে, এই জ্ঞানের প্রতিবন্ধক হয়ে যাচ্ছে। তো বহ্নি অভাববৎ অবৃত্তিত্বম প্রমেয়ত্বম থেকে যদি এটা খাটতো, যদি এটা ঠিক হতো, তাহলে কি হতো, যে প্রমেয়ত্ব আছে তাই বহ্নি আছে। এখানে আমরা বলছি বহ্নি অভাববৎ বৃত্তি প্রমেয়ত্বম, এই জ্ঞানটাকে কাটলো, এবং এই যে ব্যাপ্তি জ্ঞানটা আমি পেতে পারতাম তার প্রতিবন্ধক হয়ে গেল। তো বহ্নি অভাববৎ বৃত্তি প্রমেয়ত্বম, এটি তাহলে ব্যাপ্তিকে তো কাটলোই, ব্যাপ্তিটা থাকলোই না। তার মানে সে ব্যাপ্তি না হলে অনুমিতি হবে না, ব্যাপ্তি ছাড়া তো অনুমান হয় না, অনুমান ছাড়া অনুমিতি হবে না। তো অনুমিতিকে কেটে দিল। তো একটা কথা বলে দিচ্ছি এখানে, অনুমিতি প্রতিবন্ধক যে যথার্থ জ্ঞান, তাকে বলা হচ্ছে বেভিচারের জ্ঞান। অনুমিতির প্রতিবন্ধক যথার্থ জ্ঞান হচ্ছে বেভিচারের জ্ঞান। আচ্ছা, এবার প্রশ্ন, মানে বলবার বক্তব্য এই যে আহ যথার্থ জ্ঞান কি হতে পারতো, মানে যদি আমার ব্যাপ্তিটা ঠিক থাকতো তাহলে অনুমিতি নামক যথার্থ জ্ঞান হতো। কিন্তু এখানে যদি আমার ব্যাপ্তিটা ভুল হয়, যদি আমি দেখছি যে ব্যাপ্তির মধ্যে আমার দোষ আছে, মানে এই হেতুটা দোষ যুক্ত, তাহলে ব্যাপ্তি তৈরি হচ্ছে না, ব্যাপ্তি তৈরি হচ্ছে না বলে অনুমিতি হচ্ছে না। আমি এটা জেনে গেলাম, এটাও তো এক প্রকারের যথার্থ জ্ঞান যে হ্যাঁ অনুমিতিটা এখানে হবে না এইভাবে, এই হেতুটা দোষযুক্ত। তাহলে এখানে যথার্থ জ্ঞানটা কি হলো, অনুমিতি জ্ঞানের প্রতিবন্ধক যে বেভিচার দোষ ছিল তার জ্ঞানটা এখানে যথার্থ জ্ঞান। তো আমি যখন লক্ষণ দিলাম অনুমিতি প্রতিবন্ধক যথার্থ জ্ঞান বিষয়ত্বম, তখন বলবার বক্তব্য এই হচ্ছে যে অনুমিতি যেটা, আমি যদি ব্যাপ্তিটা ঠিক থাকতো, ব্যাপ্তি ঠিক থাকবে কখন, যখন আমার হেতুটার মধ্যে দোষ থাকবে না। তাই হেতুতেই দোষ আছে, সেটা সাধ্যা ভাব বদ বৃত্তি হয়ে যাচ্ছে ইনস্টেড অফ অবৃত্তি। তো হেতুতে দোষ, ব্যাপ্তি হলো না, আমার অনুমানটা ব্যবহার করতে পারলাম না, অনুমিতি হলো। তো অনুমিতির নামক যে জ্ঞানের প্রতিবন্ধক, সেটি হচ্ছে এক প্রকারের যথার্থ জ্ঞান। তো কেমন যথার্থ জ্ঞান, বেভিচারটা আছে, বেভিচার দোষ আছে, এই বেভিচার দোষটা আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার যথার্থ জ্ঞান। এই জ্ঞানের বিষয় কি হচ্ছে, এই হেতুয়াভাস, এই দোষটা। এবার প্রশ্ন। হ্যাঁ, মানে ঠিক প্রশ্ন না, আমি একটু লিঙ্ক করার জন্য একটা জিনিস জিজ্ঞেস করছি। তো যখন আমরা কেবল অন্যই লিঙ্গ পড়ছিলাম, হুম হুম তখন আমরা বলছিলাম যে যেখানে প্রমেয়ত্ব থাকে সেখানে নাম থাকে। হুম 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 তো সেখানেও প্রমেয়ত্ব হেতু আর নাম থাকে, এইটার মানে আমরা একটা অন্যয় রিলেশন পাচ্ছিলাম বলে, তো সেখানে কোনো ব্যভিচার নেই। হুম যে বস্তুর জ্ঞান হয় তার নাম আছে। হুম এইখানে আমরা বলছি যে বস্তুর জ্ঞান হয় প্রমেয়ত্ব আছে, কিন্তু সেখানে বহ্নির আছে, মানে পর্বতে বহ্নি আছে, আবার জলে বা মহাহ্রদে বহ্নি নেই। তো সেখানে এইটাই তো ব্যভিচারটা হচ্ছে, রাইট? কি আমার প্রমেয়ত্ব আছে, মানে জলেরও তো প্রমেয়ত্ব আছে, আমার জ্ঞান হয় জল আছে, হুম হুম বাট সেখানে আমার অগ্নি নেই, বহ্নি নেই। হুম হুম তো এই স্টেটমেন্টটা দিয়ে আমি বলতে পারি, মানে নেগেট করতে পারি এবং বলতে পারি যে এইটা দিস ইজ দি ব্যভিচার। হ্যাঁ, অবশ্যই। এবং এইটার জন্য আমার যে জ্ঞান হলো, যে যে ব্যভিচারের যে জ্ঞান হলো, হ্যাঁ তুমি বলছো সেটাও একটি যথার্থ জ্ঞান, হ্যাঁ এবং সেটা আসছে হেতু আভাসের মাধ্যমে। হ্যাঁ, এবং সেই যথার্থ জ্ঞানের ডেফিনিশন কি দিলাম, অনুমিতি প্রতিবন্ধক যথার্থ জ্ঞান। ও হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, এবং ঠিক আছে। সেই জ্ঞানের যে বিষয় তাকে বললাম, মানে এটা খুব ইন্টারেস্টিং যে জ্ঞান না, জ্ঞানের সাবজেক্টটা কি, জ্ঞানের সাবজেক্ট হচ্ছে বেবিচার দোষ। তো এই বেবিচার হচ্ছে অনুমিতি প্রতিবন্ধক যথার্থ জ্ঞান বিষয়ত্ব। তো এই যথার্থ জ্ঞান হলো কিসের, যথার্থ জ্ঞান হলো বেবিচার দোষের। তো যথার্থ জ্ঞানের বিষয়টা কি, বেবিচার। তো একটু টেকনিক্যাল, ঘুরিয়ে ফিরিয়ে কথা আছে নব্য নেয়।
কিন্তু দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু সে। এবার বেবিচার একটি দোষ আমরা দেখে নিচ্ছি, মানে আমরা জাস্ট এই, মানে আমরা এখনো এর পদকৃত্যে যাব, এবং এই পোর্শনের আমাদের পদকৃত্যটাও বেশ বড় জাস্ট এই সেন্টেন্সটা। কিন্তু তার আগে আমরা একটা উদাহরণ দেখে নিলাম যে হ্যাঁ, দিস ইজ হাউ হেতুয়াভাস ইজ গোয়িং টু লুক লাইক, যে তার মধ্যে আমি এরকম, ঠিক আছে এটা একটা ফল্ট বার করলাম, যেমন আমরা যখন অসিদ্ধ দোষ দেখবো তখন দেখবো ওখানে আবার 3 রকমের বেরিয়ে যাবে। তো এরকম অনেকগুলো ক্যাটেগরাইজেশন আমরা করছি। তো আমি আজকের ক্লাসটা এখানেই থামাবো, কারণ এবার এখন এখন থেকে জিনিসটা আরো বেশি টেকনিক্যাল হয়ে যাবে, এবং রেকর্ডিং দেখা, আর রেকর্ডিং দেখা ছাড়াও যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে সেটা হচ্ছে যে নিজে অন্তত একবার করে টিকা বা গ্রন্থটা একটু করে ঝালিয়ে নেওয়া রোজ। তাহলে মানে, বাট ইফ ইউ লুজ ট্র্যাক অফ দ্য টার্মিনোলজি, যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু আর এখান থেকে পড়া কঠিন হয়ে যাবে। মানে একবার যদি বারবার এখন যদি আমাদেরকে টার্মিনোলজিতে ফেরত দিতে হয় যে ও ওকে দিস ইজ সাব বেবিচারা, দিস ইজ বিরুদ্ধ, মানে অবশ্যই এখন আমরা ওই জায়গায় পৌঁছইনি, কিন্তু তার আগে অন্তত আমরা কি কি দেখেছি, পক্ষ বিপক্ষ সপক্ষ, এই টার্মগুলো। তার আগে আমরা কি দেখেছি যে ব্যভিচারকে কি বলা হয়েছে, সাধ্যা ভাববৎ বৃত্তিত্বম, ব্যভিচার। এই জায়গাগুলো আমাদেরকে আবারও রেকর্ডিং থেকে হোক বা বইয়ের থেকে হোক দেখতে হবে। তো তার জন্য আমি বলবো যে পুরোনো জিনিস কিছুটা পড়ে থাকা দরকার। এবং সব থেকে অসাধারণ একটা বিষয় আমরা যেটা দেখছি এখানে, যে এই সাধ্যা ভাববৎ বৃত্তি, এই শব্দটি আমি ক্লাসটা এখন শেষ করব, কিন্তু তার আগে একটা কথা এখানে পয়েন্ট আউট করতে চাই, যে সাধ্যা ভাববৎ বৃত্তি শব্দটা আমরা দেখেছিলাম বেভিচারের যখন কথা একদম অনুমানের গোড়ার দিকে চর্চায়, তখন আমরা যখন সাহচর্য নিয়মের কথা বলছি সেখানে আমরা এই শব্দটা দেখেছিলাম পদকৃত্য টিকায়। তাহলে পদকৃত্যকার কি করছেন, পদকৃত্যকার একটা কনসেপ্ট যেটা মূল গ্রন্থেও অনেক পরে ডিসকাস হচ্ছে, সেটাকে উনি অনেক আগে চর্চা করে দিয়েছেন, এবং সেখানেও আমরা এর অর্থ দেখেছি। বলবার বক্তব্য এই যে নব্য ন্যায়, মানে আমরা এটা অনেক বিভিন্ন ভাবে দেখবো এই জিনিসটা আসছে, যে টিকাকাররা এরকম বহু রেফারেন্স দিচ্ছেন উইচ রিউমস যে আমরা ওই শব্দগুলো জানি। বিশেষ করে এই সমস্যাটা হয় তর্ক সংগ্রহের যারা আর কি, মানে দেখুন একটা টিকা হচ্ছে যেটা আমাদের অন্নম ভট্টের লেখা টিকা, আরেকটা ক্লাস অফ টিকাস আর বাই দ্য আদার সেট অফ পিপল হু আর নট দ্য অথার্স অফ দিস মূল গ্রন্থ। অন্নম ভট্ট একরকম টিকা লিখেছেন। আমরা যদি এখানে একটু ভেতরে ঢুকি, এখানে অন্তত দেখছি কোথাও এই সাধ্যা ভাবাবৎ বৃত্তিত্ব আসেনি। এবং যদি একটু পিছিয়ে যাই, পরিচ্ছেদ, হ্যাঁ এই জায়গা অনুমানের এই দীপিকা টিকা, তো এটা গ্রন্থকারের টিকা। এখানে কোথাও কিন্তু দেখা যাবে না যে গ্রন্থকার এই রকম কোনো পূর্বে, মানে পরবর্তীকালে আসা কোনো কনসেপ্ট এখানে ব্যবহার করে দিচ্ছেন, কারণ তাহলে যে ফার্স্ট টাইম রিডার তার তো মুশকিল হয়ে যাবে। তো সে তো মানে মানে হিজ লার্নিং দ্য টিক, হিজ স্টাডিং দ্য টিকা টু লুক অ্যাট দ্য মূলা, তো মূল গ্রন্থে কি বলেছে তার অর্থটি জানবার জন্য। কিন্তু যদি এরকমটা হয় যে টিকা আমাকে জানবার জন্য, মানে টিকাটা বোঝার জন্য আমাকে আবার মূলের অনেকটা এগিয়ে যেতে হবে মূলের মধ্যে, তাহলে ইট বিকামস আ প্রবলেম। এই সমস্যাটা কিন্তু আমরা দেখি
অন্যান্য টিকায় মানে এই দেখ, এই যে সাধ্যাভাববৎ বৃত্তিত্ব, ব্যভিচারস্য সাধ্যাভাববৎ বৃত্তিত্ব এখানে এসেছে। তো এখানে কি হলো যে আই নাও নিড টু নো হোয়াট ইজ সাধ্যা ভাবাবৎ বৃত্তিত্বম ইভেন বিফোর দ্য গ্রন্থকারা হ্যাজ ডিসকাসড ইট। এটা খুব সমস্যাজনক বিষয়। তো যার জন্য বহু জায়গায় মানে ট্রেডিশনাল শিক্ষকতার মধ্যেও এটা আমরা দেখি যে হ্যাঁ, আমি যেহেতু কৈলাস আশ্রমের ট্রেডিশনে পড়াশোনা করেছি তো আমরা পদকৃত্য এবং তারপরে ন্যায়বোধিনী এইভাবে চলি। কিন্তু অনেক সময় সাউথের যারা টিচার তারা, এবং পশ্চিমবঙ্গেও এটা একটা রীতি আছে যে দীপিকা দিয়ে তারা পড়ায়। তো কারণ দীপিকায় এই সমস্যাগুলো থাকে না। ইনফ্যাক্ট আরেকটা কথা এখানে বলি, এখানে তো জাস্ট আমরা পদকৃত্য দেখেছি, পদকৃত্য পরের টিকা হচ্ছে ন্যায়বোধিনী, যেটা ট্রেডিশনালি পড়া হয় এই একই গ্রন্থের উপরে, আরো অনেক কনসেপ্ট ওখানে ইন্ট্রোডিউস করা। এবং ন্যায়বোধিনীর সমস্যা কি, ন্যায়বোধিনী একটা এমন জিনিস করছেন গ্রন্থকার সেখানে যে তর্ক সংগ্রহ মূল, তার দীপিকাও অরিজিনাল লেখকই লিখেছেন। ন্যায়বোধিনী তর্ক সংগ্রহের যে মূল লেখক, তিনি যেইভাবে এক্সপ্লেনেশন গুলো দিচ্ছেন তর্ক সংগ্রহের, সেইগুলোরও খণ্ডন করে দিচ্ছেন। তো বেসিক্যালি বলবার বক্তব্য ওই যে তিনি হয়তো মনে করছেন তিনি মূল গ্রন্থকার থেকে হয়তো বেশি জানেন, মানে নিন্দা করার জন্য বলছি না, কিন্তু দ্যাট ইজ দ্য ইমপ্রেশন দ্যাট ওয়ান গেটস। তো এই সমস্যা থাকে। এবং এবার যদি কেউ মূল গ্রন্থকারের মান্যতাকেই খণ্ডন মণ্ডন করতে লেগে যায়, তাহলে ফর আ ফার্স্ট টাইম লার্নার ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। তার জন্য ঠিক আছে, পদকৃত্য ইজ ফাইন, পদকৃত্য দিয়ে চলা যায়। বাট আমি সবসময় বলবো যে আহ, দীপিকার উপরে যতটা সম্ভব ফলো করা যায়, সবটা সম্ভব নয় হিউম্যানলি, কিন্তু যতটা পারা যায় নারায়ণ চন্দ্র গোস্বামীর বইটাও পড়তে থাকা উচিত। মানে যতটা পোর্শন আমরা এখন পর্যন্ত তর্ক সংগ্রহে ডিসকাস করেছি, নারায়ণ চন্দ্র গোস্বামী অনেক ডিটেলে চলে যান, কিন্তু অন্তত একটা বিষয়টা ট্রাই টু স্কিম থ্রু দ্য টেক্সট, কি ওখানে ঘটছে। যাই হোক, এবার আমি এখানেই বিরতি নিচ্ছি। আমরা আগামী ক্লাসে মানে আগামী ফ্রাইডে আমরা দেখা করছি এবং এই বিষয়ে একটু আরো বিশদে চর্চা করব। তো ঠিক আছে। নিধায় হৃদয় বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। শ্রী গুরুদেব নমঃ।